Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। ঘটনার আকস্মিকতায় একেবারে পাথর হয়ে গেল মালিনী। কতই বা বয়স ওর, এই তো 30-এ পা দিয়েছে। এরই মধ্যে হঠাৎ যেন সে বুড়ি হয়ে গেছে। সংসারে দাদাই ছিল তার সব। ছোট্ট বয়সে সে বাবা মাকে হারিয়েছে, তাদের কথা তার মনেও নেই। দাদাই তাকে এতদিন আগলে রেখেছিল, কিন্তু কি যে হলো, সেদিন রাত্রিরে একসঙ্গে খাওয়া দাওয়া করে শুতে গেল দুজনে। মালিনীর ঘর প্রণবেশের ঘরের একটু দূরে। পরদিন ভোরবেলা বিনার চিৎকারে ঘুম ভাঙল মালিনীর। দাদা বাবু, দাদা বাবু, এ কি হলো তোমার? মালিনী দিদি, দেখবে এসো। দাদা বাবু, নমস্কার। প্রয়াস প্রোডাকশনস নিবেদিত নতুন ক্যানভাসের পক্ষ থেকে আপনারা শুনতে চলেছেন আরও একটি হাড় হিম করা বাংলা ভৌতিক গল্প। আজকের গল্পে কথক ও সাধকের কণ্ঠে আমি সুশোভন পাল, প্রণবেশ ও কৌশিকের কণ্ঠে সোমনাথ পাল, মালিনীর কণ্ঠে অদিতি ঘোষ। গল্পটি এডিট করেছেন সৌভিক পাল। শুরু করছি আজকের গল্প, স্বর্গীয় লেখক গৌরী দে রচিত রক্তচোষা। বিনা তাদের কাজের লোক। ভোরবেলা দাদাবাবুকে চা দিতে গিয়ে সে দেখে ঘরের দরজা খোলা আর দাদাবাবু বিছানায় শুয়ে। তার সমস্ত শরীর রক্তহীন, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। ডাক্তার এলো, থানা পুলিশও হলো। সবশেষে পোস্টমর্টেম রিপোর্ট পড়ে চমকে গেল মালিনী। প্রণবেশের গলার কাছে দুটো দাঁতের দাগ পাওয়া গেছে। কেউ যেন ওই দুটো ক্ষত দিয়ে শরীরের সমস্ত রক্ত টেনে নিয়েছে। মালিনীর ধারণা, তাদের বিরাট সম্পত্তির লোভে কেউ দাদাকে হত্যা করেছে। এবার তার পালা, কেননা তারা দুজন ছাড়া আর তো কেউ নেই এই সম্পত্তি ভোগ করার। ভাই বোনে কেউই বিয়ে করেনি। ঠিক করেছিল তাদের মৃত্যুর পর সব দান করে যাবে ভালো কাজে। কি করেই বা জানবে মালিনী এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? ঠিক এই মুহূর্তে তার একজন অভিভাবক থাকলে ভালো হতো। মনে পড়ল কৌশিকের কথা। দাদা কয়েক মাস আগে একদিন হঠাৎ একটি ছেলেকে নিয়ে বাড়ি ঢুকলো। দেখ মালিনী, নিচের ঘরটা তো খালি থাকে, একটা লোক থাকলে ভালো হয়। এই ছেলেটির নাম কৌশিক, চন্দননগরে থাকতো। এখানে চাকরি নিয়ে এসেছে। এদিককার কিছুই ওর জানা নেই, তাই বলছি কিছুদিনের জন্য ও পেইং গেস্ট হিসাবে ওই ঘরেই থাকুক। অবশ্য ওকে খেতে টেতে দিতে হবে না। ওর চাকরিটা বড় অদ্ভুত, নাইট ডিউটি। সারাদিনও ঘুমোবে, রাত্রিরে বেরোবে, আবার ভোরবেলা ফিরে আসবে।
কোনো ঝামেলা নেই। দাদার কাণ্ড দেখে খুব রাগ হলো মালিনীর। কোথাকার কে তাকে দুম করে বাড়ি এনে তুললো দাদা? এ তো রীতিমতো বাড়াবাড়ি। কৌশিকের সামনে আর কিছু বলল না সে, পরে আড়ালে বলল, জানা নেই শোনা নেই, কেমন লোক জানো না, একেবারে সঙ্গে করে নিয়ে এলে দাদা। যদি কিছু হয়? কি হবে? চুরি, ডাকাতি, মারপিট, দাঙ্গা করবে? আরে বাবা, ছেলেটাকে দেখেই এনেছি আমি। বাঙালি খ্রিস্টান, বাড়ির সামনে রাস্তায় বসেছিল, দেখে মায়া হলো, বুঝলি? যাকে তোর যদি পছন্দ না হয় চলে যেতেই বলবো। আমি কি তাই বলেছি দাদা? আমি জানতুম রে, তুই কখনো আমার কাজের বিরুদ্ধে যাবি না। এখন মনে হচ্ছে মালিনীর বিরুদ্ধে গেলেই বোধহয় ভালো ছিল, কেননা কৌশিককে সে কিছুতেই সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারেনি। কৌশিক হয়তো তারই বয়সী, কিন্তু এমন ধরনের চাকরি সে জীবনে দেখেনি। সারা রাত ওর কিসের ডিউটি? ভাবতে ভাবতে মালিনী দাদার ঘরে ঢুকল। সন্ধ্যা হয়ে এসছে। অল্প পাওয়ারের আলো জেলে ও তাকালো দাদার খাটের ধারে দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে। সঙ্গে সঙ্গে চমকে উঠে খাটটাকে ধরে ফেলল মালিনী। সেই আলো আঁধারে আয়নার গায়ে ফুটে উঠতে লাগলো একটা ছায়া মূর্তি। চট করে মালিনী পিছন ফিরে তাকালো। পিছন থেকে কেউ না তো, দরজা তো ভেজানো। তবে কার ছায়া পড়ল? আবার সে তাকালো আয়নার দিকে, কেউ কোথাও নেই। তবে কি সে ভুল দেখল? তার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? মালিনী সবকিছু ভাবতে ভাবতে ফিরে এলো ঘরে। বারান্দা দিয়ে একতলার ঘরটা পরিষ্কার দেখা যায়। নিজের ঘরে ঢোকার মুখে মালিনী একবার তাকালো কৌশিকের ঘরের দিকটায়। এখনো অন্ধকার। আশ্চর্য, ঠিক রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ওই ঘরের আলোটা রোজ জ্বলে ওঠে। পরদিন সন্ধেবেলা মালিনী দাদার কথাই ভাবছিল ওর ভবিষ্যতের কথা। ও মনে মনে বলল, হায় ভগবান, একবার যদি জানতে পারতুম কে দাদাকে খুন করেছে, তবে হয়তো কিছু করতে পারতুম, নিজেকেও বাঁচাতে পারতুম হয়তো। ঠিক সেই সময় মালিনীর হঠাৎ মনে হলো আগের দিনে দেখা ছায়া মূর্তির কথা। খুব যেন চেনা গড়নটা। ছায়াটা কার? ভাববার সঙ্গে সঙ্গে মালিনী দেখল সে চলতে শুরু করেছে। ঘর পেরিয়ে, বারান্দা পেরিয়ে ওকে কে যেন টানতে টানতে নিয়ে চলল প্রণবেশের ঘরের দিকে। ঘরের আলোটা জ্বালাতেই সেটা দপ করে নিভে গেল। লোডশেডিং। সূর্য অস্ত গেছে। অন্ধকারও বেশ জাঁকিয়ে পড়েছে। বিনা, এই বিনা! বিনার নাম ধরে চেঁচিয়ে ডাকলো মালিনী। কারো সাড়া পেল না। কোথায় যে যায় সব! নিজের মনেই গজগজ করতে করতে বেরোতে গেল মালিনী। আশ্চর্য, তার নিজের বাড়ি, অথচ ঘরের দরজা খুঁজে পাচ্ছে না কেন? হাতড়াতে হাতড়াতে ওর হাতে একটা কি নরম মতো লাগলো। কে? চিৎকার করে উঠল মালিনী। বরফের মতো ঠান্ডা একটা মানুষের দেহ বলে মনে হলো। বিনা! বিনা! মালিনী আবার চিৎকার করে ডাকতে লাগলো বিনাকে। ঠিক সেই মুহূর্তে আলোটা ফের জ্বলে উঠল। মালিনী দেখল কৌশিক দরজার কাছে দাঁড়িয়ে। চমকে উঠল মালিনী। তুমি এখানে? কৌশিক বিনীত স্বরে বলল, আপনি চিৎকার করছিলেন, ভাবলাম ভয় পেয়েছেন, তাই ছুটে এলুম। তুমি তো এই সময় ঘুমো। বিনা কোথায়? আজ আমার ছুটি, আপনার যদি দরকার থাকে আমি থাকতে পারি। কৌশিকের চোখ দুটো কেমন যেন
মালিনীর ভালো লাগলো না। না, তুমি যাও, আমি ঠিক আছি। কৌশিক চলে যেতে মালিনী ভাবতে লাগলো, যদি সত্যি কৌশিকের গায়ে হাত পড়ে থাকে, তবে তার গা এত ঠান্ডা কেন? কি মনে হতে ঘরের দরজায় খিল তুলে দিল মালিনী। তারপর আবার তাকালো আয়নার দিকে। একটা ভয় মেশানো প্রচন্ড কৌতূহল তাকে পেয়ে বসলো। ওই ছায়ামূর্তি কার? কেনই বা আয়নায় সে দেখছে ছায়ামূর্তিটা ছুটে আসছে তার দিকে? সে যদি মৃত্যু হয়, তবে কার মুখ দেখতে চায় সে? হঠাৎ সে একটা কাণ্ড করলো। দাদার আলমারি থেকে ভগবত গীতা বার করে চেপে ধরলো সেটা বুকের ওপর। তারপর আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, দাদা, আমি বুঝতে পেরেছি আয়নার মধ্যে থেকে যাকে তুমি দেখাতে চাইছো সে আমাকে হত্যা করতে চায়। তোমাকেও সে হত্যা করেছে। আমি তার মুখ দেখতে চাই, তুমি দেখাও। বুকের ওপর গীতা। মালিনীর হঠাৎ আত্মবিশ্বাস আরো দৃঢ় হলো। গীতা থাকায় কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সে আবার চাপা গলায় বলে ওঠে, দাদা, তুমি দেখাও কে তোমাকে হত্যা করেছে। আয়নার ছায়ামূর্তিটা আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। মালিনী চিৎকার করে উঠল, কৌশিক! এসে কি দেখছে? কি বিভৎস কৌশিকের মুখটা! দুপাশে দুটো সদন্ত, দুকস্পে রক্ত পড়ছে। এ যে রক্তচোষা! কৌশিক তাহলে মানুষ নয়, জীবন্ত প্রেত, যারা যারা শুধু রক্ত খেয়ে বেঁচে থাকে। কতক্ষণ যে জ্ঞান হারিয়ে পড়েছিল মালিনী সে জানে না। জ্ঞান যখন ফিরল তখন গভীর রাত। ভয়ে ও দরজা খুলতে পারল না। ও জানে দিনের আলো নিভে এলেই এরা জীবন্ত হয়ে ওঠে আর দিনের বেলা মরে থাকে। সারা রাতটা সে বসে কাটিয়ে দিল। পরদিন ভোর হতেই সে চুপি চুপি বেরিয়ে পড়ল ওর প্রিয় বান্ধবী বিপাশার বাড়ি। বিপাশার বাবা তন্ত্র সাধক। সব শুনে উনি বললেন, কৌশিকের ঘরের দরজা কি খোলা থাকে দিনের বেলা? ভেতর থেকে বন্ধ থাকে, খোলে গভীর রাতে। সেই সময় ওর ঘরে ঢুকে ওর ব্যবহার করা কোনো জিনিস যদি এনে দিতে পারো, তাহলে আমি ওর হাত থেকে তোমাকে মুক্তি দিতে পারি। কিন্তু কিন্তু মনে রেখো, এর জন্যে তোমার প্রাণ সংশয় হতে পারে। মরতেই তো বসেছি কাকাবাবু, যদি বাঁচতে পারি সে চেষ্টা তো করতেই হবে। তবে কাজটা খুব শক্ত। আমি তোমার কাছাকাছি থাকবো। কোন রকম বিপদের আভাস পেলে চিৎকার করে উঠবে। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাড়ি ফিরে বিনাকে কোথাও খুঁজে পেল না মালিনী। তবে কি শয়তানটা বিনাকেও? সারাদিন এতটুকু অন্নস্পর্শ করতে পারল না মালিনী। আজ সে শেষ করতে চায়, তাতে সে বাঁচুক বা মরুক। সমস্তক্ষণ খেয়াল রাখছিল মালিনী। ঠিক 12টা নাগাদ কৌশিকের ঘরে আলো জ্বলতেই পা টিপে টিপে নেমে এলো মালিনী। বুকের মধ্যে হাতুড়ির ঘা। তবু নিজেকে শক্ত করল মালিনী। বুকে তার গীতা, তার ভয় কি? ঘরের দরজাটা একটু ফাঁক ছিল। তার ভেতর দিয়ে মালিনী পরিষ্কার দেখল একটা দেহ দেওয়ালে ঠেসান দিয়ে পড়ে আছে আধশোয়া হয়ে। মুখটা একটু ঘোরানো, ঠিক বুঝতে পারল না ওটা কে। তবে চেহারা দেখে মনে হলো বিনা। ঠিক সেই মুহূর্তে কৌশিক পাশের ঘরে ঢুকল। টেবিলের উপর শার্টটা খুলে রেখেছিল। ওই শার্টটাই নিতে হবে মালিনীকে।
কৌশিক পাশের ঘরে, যে কোনো মুহূর্তে সে এসে পড়বে টেবিলের কাছে মৃতদেহটা। ভয়ে ঠক ঠক করে কাঁপছে মালিনী, কিন্তু উপায় নেই, এ তার জীবন মৃত্যুর সংগ্রাম। মুহূর্তে দেরি না করে পা টিপে টিপে টেবিলের কাছে গেল মালিনী। চট করে শার্টটা নিল, সঙ্গে সঙ্গে চোখ পড়ল আধশোয়া মৃতদেহের দিকে। অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো গলা দিয়ে। বিনা মৃত, কিন্তু জীবন্ত। ওর দুটো সদন্ত রক্ত মাখা চোখ দুটো ঘুরছে। মালিনীকে দেখে উঠে বসলো বিনা। দুহাত বাড়িয়ে চেপে ধরতে গেল ওর শাড়ির আঁচল। ছিটকে ঘর থেকে পালিয়ে এলো মালিনী। দেখলো কৌশিক দরজা দিয়ে ঘরে ঢুকছে। এক মুহূর্ত দেরি না করে মালিনী ছুটতে লাগলো বাড়ির দরজা খুলে রাস্তা দিয়ে। কাছেই ছিলেন বিপাশার বাবা। চট করে ওকে গাড়িতে তুলে নিলেন। বাড়ি থেকে বেশ কিছু দূরে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে এক পুরো মন্দিরের সামনে গাড়িটা রাখলেন বিপাশার বাবা। তার পরনে ছিল লাল ছেলি, কপালে সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষ। এসো এসো তাড়াতাড়ি। মালিনীকে নিয়ে উনি ঢুকলেন মন্দিরের ভেতর। মালিনী দেখল মা কালীর মূর্তি, তার সামনে পুজোর আসন উপচার সব আছে। পাশে একটা মাটির পুতুল রাখা, পুতুলটা প্রায় 1 হাত লম্বা। বিপাশার বাবা মালিনীর হাত থেকে কৌশিকের ব্যবহৃত শার্টটা নিয়ে তাড়াতাড়ি পুতুলটার গায়ে পরিয়ে দিলেন। তারপর আসনে বসে মন্ত্র পড়তে লাগলেন। মালিনী এখনো কাঁপছে। কৌশিক বিনাকে মেরে তাকে পিশাচ তৈরি করে রেখেছে। মালিনী পরিষ্কার দেখেছে বিনার দুদিকের দুটো দাঁত তীক্ষ্ণ হয়ে বেরিয়ে আছে। তার দাদার গলাতেও এমনি দুটো দাঁতের ক্ষত পাওয়া গিয়েছিল। কেউ তার রক্ত শুষে নিয়েছিল। তাহলে তো মালিনীর ওই পরিণতি হতো। ভাবতে গিয়ে শিউরে উঠল মালিনী। আর সেই মুহূর্তে ও যা দেখল তা বুক ফাটা আর্তনাদ হয়ে বেরিয়ে এলো কণ্ঠ দিয়ে, কাকা বাবু, কৌশিক! মালিনীর চিৎকার শুনে বিপাশার বাবা তাকিয়ে দেখলেন যেখানে তার গাড়িটা রেখেছিলেন সেখানে দাঁড়িয়ে আছে কৌশিক আর বিনা। মালিনীর চিৎকারে ঘুরে দাঁড়ালো ওরা। ওদের মুখে ফুটে উঠল বিভৎস এক হাসি। মালিনীর চোখের সামনে সব যেন ঘুরতে লাগলো। ওরা এগিয়ে আসছে মন্দিরের দিকে। আসছে বললে ভুল হয়, যেন উড়ে আসছে। প্রায় মন্দিরের চাতাল ছুঁই ছুঁই। ঠিক তখনই বিপাশার বাবা মায়ের হাতের খাঁড়াটা খুলে নিয়ে পুতুলটার গলায় মারলেন এক কোপ। পুতুলটার ধর থেকে গলাটা আলাদা হয়ে মায়ের পায়ের কাছে পড়ল। সঙ্গে সঙ্গে কৌশিকের ধর থেকে গলাটা কেটে পড়ে গেল মাটিতে। কৌশিকের শক্তিতেই বিনা চালিত ছিল বলে সেই মুহূর্তে বিনার প্রাণহীন শরীরটাও লুটিয়ে পড়ল মাটিতে। বিপাশার বাবা মন্ত্রপুত পুতুলটাকে তুলে নিয়ে মালিনীর হাত ধরে বেরিয়ে এলেন মন্দির থেকে। তারপর খানিক দূরে একটা ডোবার মধ্যে ওগুলো ফেলে দিয়ে ফিরে চললেন বাড়ির দিকে। শুনলেন প্রয়াস প্রোডাকশনস নিবেদিত নতুন ক্যানভাসের পক্ষ থেকে স্বর্গীয় লেখক গৌরী দে রচিত রক্তচোষা। গল্পে অভিনীত চরিত্রগুলির মধ্যে কথক ও সাধকের কণ্ঠে আমি সুশোভন পাল, প্রণবেশ ও কৌশিকের কণ্ঠে সোমনাথ পাল, মালিনীর কণ্ঠে অভিনয় করলেন অদিতি ঘোষ। গল্পটি এডিট করেছেন সৌভিক পাল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। স্টে উইথ আস। ধন্যবাদ।